বাবা মারা যাওয়ার পর আমি আমার খালুজানের বাসায় থাকতাম। আমার বাবা ছিল খালুজানের খুবই বিশ্বস্ত লোক। আমার মা আমার খালুজানকে খুব বিশ্বাস করত। আমি খালুজানকে পিতার মতোই সম্মান করতাম। খালুজানও আমাকে তার মেয়ের মতোই দেখতেন। আমি যখন মোটামুটি বুঝতে শিখলাম, তখন আমি প্রায়ই লক্ষ্য করতাম খালুজান আমার প্রতি একটু বেশি সহানুভূতি দেখাতেন। তিনি মাঝে মাঝে এমন কিছু আচরণ করতেন যা আমার কাছে অনেক রহস্যজনক মনে হতো, কিন্তু আমি তাতে কিছু মনে করতাম না, কারণ আমি সবসময় তাকে পিতার আসনে স্থান দিতাম। সবই ছিল ঠিকঠাক। কিন্তু বন্ধুলা, একদিন আমার খালামণি ওনার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ এমন একটি কাণ্ড ঘটল যা আমি কখনো... বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা। নিশ্চয়ই অনেক মজাও পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়ি মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম ফাইজা মনি। বাংলাদেশের একটি সাধারণ গ্রামের একটি পরিবারে আমার জন্ম। ছোটবেলা থেকেই আমার চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। আমার মা আর ছোট ভাই বোনদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। আমাদের মাথার উপর থেকে যেন ছাদটাই সরে গিয়েছিল। বাবার মৃত্যুতে পুরো পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার আর চরম অভাব। মা অনেক কষ্ট করে সংসারটা চালানোর চেষ্টা করতেন, কিন্তু 3 বেলা আমাদের মুখে খাবার তুলে দেওয়াটাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। আমি সংসারের বড় মেয়ে হওয়ায় দায়িত্বের ভারটা আমার কাঁধেই সবচেয়ে বেশি অনুভূত হতো। বাবার স্মৃতি আর সংসারের অভাব, এই দুইয়ের জাতাকলে আমার পড়াশোনার স্বপ্নটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যেতে থাকে। বই খাতা ছেড়ে আমাকে কাজের সন্ধানে নামতে হয়। আমাদের গ্রামের রাবিয়ার মা ঢাকায় বিভিন্ন বাড়িতে কাজ করতেন। তিনি একদিন আমাদের বাসায় এসে মায়ের সাথে কথা বলেন। মায়ের কষ্ট দেখে তিনি পরামর্শ দেন, ফাইজার মা, তুমি মেয়েটাকে আমার সাথে ঢাকায় পাঠাও। আমি এক ভদ্রলোককে চিনি, ওনাদের বাসায় কাজের লোক লাগবে। খুব ভালো মানুষ ওনারা। তোমার মেয়েকে নিজের মেয়ের মতোই রাখবেন, ভালো বেতন দেবেন, ভালোভাবে দেখভাল করবেন। মায়ের চোখে তখন একদিকে যেমন আমাকে দূরে পাঠানোর কষ্ট ছিল, অন্যদিকে ছিল একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার আশা। পরিবারের সবার কথা ভেবে, বিশেষ করে আমার ছোট ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে আমার নিজের সব স্বপ্নকে মাটি চাপা দিয়ে ঢাকায় যেতে রাজি হয়ে যাই। আমার কাছে তখন পরিবারের সুখের চেয়ে বড় আর কোনো স্বপ্ন ছিল না। রাবেয়ার মা সেই ভদ্রলোককে ফোন করে আমার কথা বলেন। ভদ্রলোক, যার নাম রিপন বাবু, তিনি জানান যে তার স্ত্রী অসুস্থ থাকায় বাসায় একজন সহযোগী দরকার। সবকিছু ঠিকঠাক হলে পরের শুক্রবারেই আমার ঢাকা যাওয়ার দিন ঠিক হয়। যাওয়ার আগের রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। একদিকে অজানা শহরের ভয়, আরেকদিকে পরিবার ছেড়ে যাওয়ার কষ্ট আমার বুকটা ভারী করে রেখেছিল। জীবনের প্রথমবার আমি গ্রামের চেনা পরিবেশ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ির জানালায় বসে পেছনে ফেলে আসা পথটার দিকে তাকিয়ে আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। মায়ের মুখ, ভাই বোনদের মায়াভরা চাহনি, সব কিছু আমার মনে পড়ছিল। অবশেষে দীর্ঘ যাত্রার পর রাবেয়ার মা আমাকে ঢাকার এক বিশাল বিল্ডিংয়ের 6 তলায় নিয়ে এলেন। কলিং বেল চাপতেই একজন শান্ত স্বভাব ভদ্রলোক দরজা খুললেন। রাবেয়ার মা তাকে বললেন, রিপন বাবু, এই যে আপনার সহযোগী মেয়ে ফাইজা মনি, খুব ভালো আর শান্তশিষ্ট মেয়ে। রিপন বাবু আমার দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে জিজ্ঞেস করলেন, তোমার নাম ফাইজা মনি? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই তিনি বললেন, বাহ, খুব সুন্দর নাম। আজ থেকে তুমি আমাকে স্যার না, খালুজান বলে ডাকবে। তার প্রথম দিনের ব্যবহারে আমার ভেতরের ভয়টা অনেকটাই কেটে গিয়েছিল। খালুজানের স্ত্রী অর্থাৎ আমার খালাম্মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন এবং খুব কম কথা বলেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে, দুজনেই হস্টেলে থেকে পড়াশোনা করে। বাসায় মূলত আমি, খালুজান আর খালাম্মা থাকতাম। রাবেয়ার মা আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি আমার নতুন জীবন শুরু করি। প্রথম দিন থেকেই আমি আমার সবটুকু দিয়ে কাজ করার চেষ্টা করি। ঘর গোছানো থেকে শুরু করে রান্না, সব কিছুই আমি মন দিয়ে করি। আমার কাজে খালুজান এবং খালাম্মা দুজনই খুব খুশি হন। বিশেষ করে খালুজান আমার রান্নার প্রশংসা করতেন, যা আমাকে আরও উৎসাহিত করত। আমি খুব দ্রুতই সেই বাড়ির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিই।
খালুজান প্রতিদিন অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে ফিরে আমার খোঁজ খবর নিতেন। তার আচরণে আমি সবসময় বাবার মতো স্নেহ খুঁজে পেতাম। তিনি প্রায়ই আমার ছোট ছোট বিষয়ের খেয়াল রাখতেন, আমার কিসের সুবিধে হবে বা কোনো কিছু প্রয়োজন আছে কিনা। তার এই সহানুভূতিশীল আচরণে আমি মুগ্ধ হয়েছিলাম। আমার মনে হতে শুরু করেছিল ভাগ্য হয়তো আমাকে একটি নতুন এবং নিরাপদ পরিবার উপহার দিয়েছে। আমি মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এমন একজন যত্নশীল মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য। তবে কিছুদিন যেতেই আমি একটা বিষয় লক্ষ্য করি। খালুজান অনেক সময় চিন্তিত মুখে জানালার দিকে তাকিয়ে থাকতেন, যেন কোনো গভীর ভাবনায় ডুবে আছেন। কখনো মনে হতো তিনি হয়তো অতীতের কোনো স্মৃতি মনে করছেন। আমি বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে নিজের কাজে মনোযোগী থাকার চেষ্টা করতাম। হয়তো তিনি তার জীবনের কঠিন কিছু সময়ের সঙ্গে লড়াই করছেন, আমি তাই ভেবেছি। খালাম্মা বেশিরভাগ সময় নিজের ঘরে থাকতেন। তিনি কথা বলতে পারতেন না, কিন্তু ইশারায় অনেক কিছু বোঝাতেন। আমি তার সেবা যত্ন করতাম, সময় মতো খাবার ওষুধ দিতাম। তিনি প্রায়ই আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। তার চোখের দিকে তাকালে মনে হতো তিনি যেন কিছু বলতে চান, কিন্তু পারেন না। তার সেই অসহায় চাহনিটা আমার ভেতরটাকে নাড়া দিয়ে যেত। আমি ভাবতাম এই মানুষগুলোর জীবনে কত কষ্ট লুকানো। খালুজানকে বাইরে থেকে যতই স্বাভাবিক মনে হোক না কেন, ভেতরে ভেতরে তিনি যে কতটা একা, তা আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম। এই পরিবারটার প্রতি আমার এক ধরনের মায়া জন্দি গিয়েছিল। একদিন সন্ধ্যায় খালুজান অফিস থেকে ফিরে আমার জন্য কয়েকটি সুন্দর জামা নিয়ে এলেন। জামাগুলো দেখে আমি ভীষণ অবাক আর খুশি হয়েছিলাম। জীবনে এত দামি আর সুন্দর পোশাক আমি আগে কখনো পাইনি। কিন্তু জামাগুলো হাতে নিয়ে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম। এগুলো ছিল শহরের আধুনিক পোশাক, যা গ্রামের পরিবেশে আমি পরে অভ্যস্ত ছিলাম না। আমি ইতস্তত করে বললাম, খালুজান, এই পোশাকগুলো তো অনেক সুন্দর, কিন্তু আমি এগুলো পরতে পারবো না। আমার কেমন যেন অস্বস্তি লাগে। আমার কথা শুনে খালুজান হেসে বললেন, আরে মা, সময়ের সঙ্গে নিজেকে একটু গুছিয়ে নিতে হয়। তুমি এখন আমাদের পরিবারের অংশ। তুমি যদি পরিপাটি থাকো, দেখতেও ভালো লাগবে, আর তোমার নিজের আত্মবিশ্বাসও বাড়বে। তার কথায় আমি আর না করতে পারলাম না। তিনি বললেন, তুমি নতুন জামাগুলো পরে দেখে নাও কেমন লাগে। আমি পোশাকগুলো পরে আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। সত্যিই নিজেকে আলাদা লাগছিল। আমি যখন খালুজানের সামনে এলাম, তিনি হেসে বললেন, দেখো, তোমাকে দারুণ মানিয়েছে। তুমি খুব পরিশ্রমী এবং সুন্দর মনের মানুষ। তোমার মতো মেয়ের আরও এগিয়ে যাওয়া উচিত। তার প্রশংসায় আমি একদিকে যেমন লজ্জা পাচ্ছিলাম, অন্যদিকে আমার ভেতরে হারিয়ে যাওয়া সেই পুরনো স্বপ্নটা আবার জেগে উঠছিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, পড়াশোনার খুব ইচ্ছে ছিল খালুজান, কিন্তু বাবার মৃত্যুর পর সবকিছুই শেষ হয়ে গেছে। আমার কথা শুনে খালুজান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত স্বরে বললেন, ফাইজা, তুমি কি আবার পড়াশোনা শুরু করতে চাও? আমি চাইলে তোমাকে কোনো স্কুলে ভর্তি করে দিতে পারি। তুমি বাসার কাজের পাশাপাশি সময় বের করে পড়তে পারবে। তার এই প্রস্তাবে আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার স্বপ্নটা আবার সত্যি হতে চলেছে। আমার চোখ ভিজে উঠল। আমি আবেগে বললাম, খালুজান, আপনি সত্যি বলছেন? কিন্তু পড়াশোনার তো অনেক খরচ। আমি এত টাকা কোথায় পাব? তিনি মৃদু হেসে বললেন, এই বিষয়ে চিন্তা করো না। যতটা পারি আমি সাহায্য করব। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও। তার কথায় আমার মনে এক অদ্ভুত শক্তি ফিরে এলো। আমি অনুভব করলাম আমার জীবনে নতুন আলো জ্বলতে শুরু করেছে। সে রাতে আমি ঘুমাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি আবার স্কুলে যাচ্ছি, নতুন বই পাচ্ছি, বন্ধু-বান্ধবদের সঙ্গে হাসছি। আমার মনের ভেতর আনন্দের ঢেউ বইছিল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, খালুজানের বিশ্বাসের মর্যাদা রাখব। আমি এমনভাবে পড়াশোনা করব যাতে একদিন তিনি গর্ব করতে পারেন। পরের দিন থেকেই খালুজান আমার ভর্তির জন্য বিভিন্ন স্কুলে খোঁজ নিতে শুরু করলেন। তার এই আন্তরিকতা দেখে আমি গভীরভাবে কৃতজ্ঞ বোধ করলাম। তিনি যেন একজন সত্যিকারের অভিভাবকের দায়িত্ব নিচ্ছেন। খালাম্মাও ইশারায় আমাকে উৎসাহ দিতেন। তার চোখে আমি আশীর্বাদ দেখতে পেতাম। ধীরে ধীরে আমি অনুভব করলাম এই পরিবারটি আমাকে কতটা আপন করে নিয়েছে। তবু মাঝে মধ্যে খালুজানের কিছু কথাবার্তা ও আচরণ আমার মনে প্রশ্ন জাগাত।
তিনি মাঝে মাঝে চিন্তিত মুখে থেমে যেতেন বা কিছু বলতে গিয়েও চুপ করে যেতেন। আমি ভেবেছিলাম হয়তো অফিসের চাপ বা সংসারের চিন্তায় তিনি ব্যস্ত থাকেন। আমি কখনোই তাকে ভুল বুঝতে চাইনি, কারণ তিনি আমার জীবনের সবচেয়ে বড় সহায় হয়েছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই খালুজান কাছের একটি ভালো স্কুলে আমার ভর্তির ব্যবস্থা করে ফেললেন। যেদিন আমি প্রথম স্কুলে গেলাম, আমার জীবনের সেই মুহূর্তটা ছিল অবিশ্বাস্য। নতুন বইয়ের গন্ধ, ক্লাসরুমের কোলাহল, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। আমি পড়াশোনায় মনোযোগী হয়ে উঠলাম। বাসার কাজের পাশাপাশি সময় বের করে মন দিয়ে পড়তাম। যাতে কারো কোনো কষ্ট না হয়। আমার জীবনটা যেন ধীরে ধীরে নতুন এক সুন্দর ছন্দে ফিরে আসছিল। আমার নতুন জীবন বেশ ভালোই কাটছিল। পড়াশোনা আর সংসারের কাজ, এই নিয়েই আমার দিনগুলো কেটে যাচ্ছিল। খালুজান আমার পড়াশোনার সব খরচ চালাতেন এবং নিয়মিত আমার অগ্রগতির খোঁজ খবর নিতেন। তার এই সহযোগিতায় আমি পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়ে উঠি। কিন্তু এর মাঝে একদিন রাতে এমন একটি ঘটনা ঘটল যা আমার মনে অদ্ভুত এক ভয় সৃষ্টি করল। সেদিন গভীর রাতে হঠাৎ একটা অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল। চারপাশটা কেমন যেন অচেনা আর ভারী লাগছিল। মনে হচ্ছিল এই নিস্তব্ধতার মাঝেও কিছু একটা ঠিক নেই। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই আমার কিছু ভালো লাগছিল না, কিন্তু কাউকে ডাকার মতো পরিস্থিতি ছিল না। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দে এমনটা হয়েছিল, কিন্তু এরপরেও আর ঘুমাতে পারলাম না। সারা রাত ভয়ে চোখের পাতা এক করতে পারিনি। পরের দিন সকালে খালুজানকে রাতের ঘটনাটা বলতে গিয়েও থেমে গেলাম। মনে হলো তিনি হয়তো বিশ্বাস করবেন না, ওটা হাসবেন, তাই বিষয়টা আর না বলাই ঠিক মনে করলাম। কিন্তু সেই দিন থেকে আমার মনে এক অজানা ভয় বাসা বাঁধল। রাতে ঘুম আসতো না, সামান্য শব্দেও চমকে উঠতাম। আমার সেই হাসি খুশি ভাবটা কোথায় যেন হারিয়ে গেল। সবসময় একটা অজানা আতঙ্কে থাকতাম। খালুজান আমার পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি জিজ্ঞেস করলেন, ফাইজা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোমার কি এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমি প্রতিবারই কোনো অজুহাত দিয়ে এড়িয়ে যেতাম। নিজের মনের কথা কাউকে বলতে পারছিলাম না। কিছুদিন পর খালুজান আমার জন্য একটি সোনার আংটি নিয়ে এলেন। তিনি হাসি মুখে বললেন, এটা তোমার পুরস্কার, তুমি পড়াশোনায় ভালো করছো তাই তোমাকে এটা দিলাম। তার মুখের কথা শুনে আমি ধন্যবাদ জানালো মনটা কেমনটা অস্বস্তিতে ভরে গেল। মনে হচ্ছিল কেন যেন সবকিছু এত জটিল লাগছে। আমি বুঝতে পারছিলাম না আমার ভয়টা বাস্তব নাকি শুধুই মানসিক চাপের ফল। আমি ধীরে ধীরে তার কাছ থেকে একটু দূরে সরে যেতে শুরু করলাম। যতটা সম্ভব সামনে না পড়ার চেষ্টা করতাম। তিনি আমার এড়িয়ে চলা বুঝতে পারছিলেন, কিন্তু কারণ জানতেন না। তার চোখে মুখে হতাশা দেখতাম, তবু নিজের নিরাপত্তা ও স্বস্তির জন্য এই দূরত্ব বজায় রাখাই শ্রেয় মনে করলাম। খালাম্মার সামনে গেলে মনটা আরও ভারী হয়ে যেত। তিনি বুঝতে পারতেন আমার ভেতরে কিছু একটা পরিবর্তন এসেছে। কয়েকবার জানতে চেয়েছেনও, কিন্তু আমি চুপ থাকতাম। আমার মনে হতো আমি যদি কাউকে বিশ্বাস করে সব খুলে বলতে পারতাম, তাহলে হয়তো এই মানসিক চাপটা কিছুটা কমে যেত। কিন্তু কিছু একটা আমাকে আটকে রাখত। ফলে ধীরে ধীরে আমি একা হয়ে পড়লাম। আমি ঠিক করলাম নিজের সুরক্ষার জন্য আরও সতর্ক থাকতে হবে। রাতে দরজাটা ভালোভাবে বন্ধ করে রাখতাম। নিজের নিরাপত্তা নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাইতাম না। খালুজানের প্রতি যে নিঃস্বার্থ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমার মনে ছিল, তা এখন এক ধরনের বিভ্রান্তিতে পরিণত হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার অনুভূতিগুলো ঠিক নাকি ভুল। একদিকে আমার পড়াশোনার স্বপ্ন, আর অন্যদিকে নিজের মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা। দুটোর টানাপোড়েনে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রতিদিন নিজেকে বোঝাতাম, হয়তো সবই আমার কল্পনা, হয়তো ভয়ই আমাকে এমন করে ফেলেছে। তবু মনের গভীরে প্রার্থনা করতাম সৃষ্টিকর্তা যেন আমাকে সঠিক পথে রাখেন এবং ভয়হীনভাবে নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে সাহায্য করেন। আমার এই মানসিক দোটানা আর অস্থিরতার দিনগুলোতে হঠাৎ করেই এক ঝলক স্বস্তির হাওয়া এসে পড়ল আমার জীবনে। তিনি হলেন খালুজানের বড় বোনের ছেলে শিহাব ভাইয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, আর ছুটির সময় প্রায়ই মামার বাসায় বেড়াতে আসতেন। শিহাব ভাইয়া ছিলেন খুব ভদ্র, বিনয়ী ও চিন্তাশীল একজন তরুণ। তার সাথে আমার প্রথম দেখা হয় এক বিকেলে, যখন আমি বাগানে গাছে পানি দিচ্ছিলাম। তিনি নিজে থেকেই আমার সাথে কথা বললেন এবং জানতে চাইলেন আমি কি পড়ছি, কেমন আছি। তার মধ্যে আমি কোনো অহংকার বা অপ্রয়োজনীয় আচরণ খুঁজে পাইনি। শিহাব ভাইয়ার সাথে প্রথম কথোপকথনেই আমি এক ধরনের স্বস্তি অনুভব করলাম।
তিনি আমার প্রতি বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক আচরণ করতেন। পড়াশোনার ব্যাপারে তিনি আন্তরিকভাবে আগ্রহ দেখালেন। আমি কোন ক্লাসে পড়ি, কোন বিষয়ে আমার প্রিয়, এসব নিয়েই আমরা অনেকক্ষণ গল্প করলাম। দীর্ঘদিন পর এমন একজনের সাথে কথা বললাম যিনি মন খুলে শোনেন এবং উৎসাহ দেন। আমার একাকিত্ব ভরপুর জীবনে তার উপস্থিতি যেন এক নতুন আশার আলো হয়ে এলো। এরপর থেকে যখনই শিহাব ভাইয়া বাসায় আসতেন, তিনি আমার পড়াশোনা নিয়ে আলোচনা করতেন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তিনি ধৈর্য ধরে বুঝিয়ে দিতেন। প্রায়ই আমার জন্য বই নিয়ে আসতেন, বলতেন, বই তোমার সবচেয়ে বড় বন্ধু। তার কথাগুলো আমার মনে আত্মবিশ্বাস জাগাত। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমার মানসিক অস্থিরতা অনেকটা কমে আসছে। তবে আমি লক্ষ্য করলাম শিহাব ভাইয়ার সাথে আমার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খালুজান খুব একটা পছন্দ করছেন না। তিনি যখন দেখতেন আমরা একসাথে বসে পড়াশোনা করছি, তখন তার মুখটা গম্ভীর হয়ে যেত। যদিও তিনি সরাসরি কিছু বলতেন না, তার চোখের দৃষ্টিতেই এক ধরনের অস্বস্তি বুঝে যেতাম। তার এই আচরণ আমাকে বিভ্রান্ত করত। আমি ভাবতাম, কেন তিনি এমন করছেন? তিনি কি চান না আমি আত্মবিশ্বাসী হই? অন্যদিকে শিহাব ভাইয়াও বিষয়টা টের পেয়েছিলেন। একদিন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ফাইজা, মামা কি কিছু বলেছেন? আমি আসলে বুঝতে পারছি তুমি কিছুটা অস্বস্তিতে আছো। আমি প্রথমে কিছু না বলে এড়িয়ে যেতে চাইলেও পরে নরম স্বরে বললাম, না ভাইয়া, তেমন কিছু না, হয়তো মামা চান আমি পড়াশোনায় পুরো মনোযোগ দিই। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে শান্তভাবে বললেন, ভালো কাজের জন্য কখনো ভয় পাওয়া উচিত না। তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। আমি তোমার পাশে আছি একজন ভাই ও শুভাকাঙ্ক্ষী হিসেবে। তার এই কথাগুলো আমার মনে অদ্ভুত এক সাহস এনে দিল। মনে হলো আমি সত্যিই একা নই। তিনি আমার প্রতি যতটা সহানুভূতিশীল, ততটাই স্নেহশীল ছিলেন। তার উৎসাহে আমি আরও বেশি মনোযোগী হয়ে পড়লাম। ধীরে ধীরে আমাদের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল। পড়াশোনা ছাড়াও আমরা জীবনের নানা বিষয়ে আলোচনা করতাম, ভবিষ্যৎ স্বপ্ন, সমাজে ভালো কাজের প্রয়োজনীয়তা এবং নিজের উপর বিশ্বাস রাখার গুরুত্ব নিয়ে। শিহাব ভাইয়া প্রায়ই বলতেন, নিজেকে বিশ্বাস করতে শেখো, তাহলেই পৃথিবী বদলে যাবে। তার এই ইতিবাচক কথাগুলো আমার মনকে আলোয় ভরিয়ে দিত। তবে আমি বুঝতাম খালুজানের আচরণে একটা অদ্ভুত টানাপোড়েন তৈরি হচ্ছে। তিনি যেন আমাদের দূরে রাখতে চাইতেন। কিন্তু আমি ভাবলাম, যদি সম্পর্কটা শুধুই শ্রদ্ধা, বন্ধুত্ব আর শিক্ষার পরিসরে থাকে, তাহলে এতে ভুল কিছু নেই। আমি নিজের আত্মসম্মান বজায় রেখে সততার সঙ্গে আমার জীবনের পথে এগিয়ে চলার সিদ্ধান্ত নিলাম। এইভাবে ভয়, সন্দেহ আর নতুন বন্ধুত্বের মাঝেই আমার দিনগুলো কেটে যাচ্ছিল। একদিকে খালুজানের রহস্যময় আচরণ, অন্যদিকে শিহাব ভাইয়ার আন্তরিক সহযোগিতা। দুটোই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছিল। আমি শুধু প্রার্থনা করতাম যেন একদিন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে আর সত্যটা পরিষ্কার হয়ে যায়। শিহাব ভাইয়ার সাথে আমার বন্ধুত্ব যত গভীর হচ্ছিল, খালুজানের আচরণও ততটাই অদ্ভুত আর রহস্যময় হয়ে উঠছিল। তিনি আগের মতো আমার সাথে আর স্নেহমাখা সুরে কথা বলতেন না। তার আচরণে এক ধরনের কঠোরতা আর দূরত্ব চলে এসেছিল। তিনি এখন প্রয়োজন ছাড়া আমার সাথে কথাই বলতেন না। এমনকি আমি যখন তার সামনে পড়তাম, তিনি এমনভাবে আমার দিকে তাকাতেন যেন আমি কোনো বড় ভুল করে ফেলেছি। তার এই আকস্মিক পরিবর্তন আমার জন্য ছিল অত্যন্ত কষ্টকর। আমি বুঝতে পারছিলাম না আমার কোন আচরণে তিনি এতটা বিরক্ত হচ্ছেন। একদিন রাতে খালুজান আমাকে তার ঘরে ডেকে পাঠালেন। তখন রাত প্রায় 12টা। আমার মনের ভেতরটা ভয় আর অস্বস্তিতে ভরে গেল। আমি ভদ্রভাবে তার ঘরে গিয়ে দাঁড়ালাম। তিনি চেয়ারে বসেছিলেন, মুখে গম্ভীর অভিব্যক্তি। তিনি আমাকে সামনে বসতে বললেন। আমি বসতেই তিনি এক শান্ত অথচ ভারী কণ্ঠে বলতে শুরু করলেন, ফাইজা, তোমার খালা অনেক বছর ধরে অসুস্থ। তুমি তো জানোই তার শারীরিক অবস্থাটা কতটা দুর্বল। আমি এখন একদম একা হয়ে গেছি, কারোর সাথে মনের কথা বলার সুযোগ পাই না। তার কথা শুনে আমার মায়া লাগলো, তার একাকিত্বের কষ্ট অনুভব করলাম। তিনি আরও বললেন, ছেলেমেয়েরা সবাই বাইরে থাকে, তাদের ব্যস্ততা অনেক। আমিও মাঝে মাঝে খুব একা লাগে। জীবনের ভারটা একা বইতে গিয়ে কেমন যেন মনটা ভারী হয়ে যায়।
এই পর্যন্ত বলে তিনি আমার দিকে তাকালেন। তার চোখে একটা গভীর ক্লান্তি ছিল, তবে আমি লক্ষ্য করলাম কথাগুলোর ভেতরে যেন কিছু অজানা সংকেত লুকিয়ে আছে। তিনি বললেন, ফাইজা, তুমি খুব ভালো একটি মেয়ে, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, তোমার জন্য আমি সত্যিই গর্বিত। তার কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলেও শ্রদ্ধার সঙ্গে উত্তর দিলাম, ধন্যবাদ খালুজান, আপনি সবসময় যেভাবে আমাকে সাহায্য করেছেন আমি সত্যি কৃতজ্ঞ। কিন্তু তারপরও তার দৃষ্টিতে এক অচেনা ভাব অনুভব করলাম, যা আমাকে অস্বস্তিতে ফেলল। আমি দ্রুত কথোপকথন শেষ করে বিনয়ের সঙ্গে নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল কোনো কিছু যেন ঠিকভাবে মিলছে না। আমার ভেতরে ভয়, বিভ্রান্তি আর হতাশার মিশ্র অনুভূতি কাজ করছিল। আমি ভাবছিলাম, যাকে আমি এতদিন বাবার মতো শ্রদ্ধা করেছি, তার আচরণে এমন পরিবর্তন কেন? আমার পড়াশোনা, ভবিষ্যৎ সবকিছু যেন এক মুহূর্তে অস্পষ্ট হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব কিভাবে? গ্রামে ফিরে গেলে মা ও ভাই বোনের কষ্ট আরও বাড়বে। এই চিন্তাগুলো আমাকে মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে ফেলল। পরের দিন সকালে আমি শিহাব ভাইয়াকে ফোন করে সব কথা খুলে বললাম। আমার কথা শুনে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং দৃঢ়ভাবে বললেন, তুমি একা কোনো সিদ্ধান্ত নিও না, এখনই নিরাপদ জায়গায় যাও, আমি চাইলে ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু আমি রাজি হলাম না। আমি ভাবলাম, আমি যদি পালিয়ে যাই তাহলে সবাই ভুল বুঝবে, বরং সত্যিটা সামনে আনা দরকার। আমি সিদ্ধান্ত নিলাম আমি এখানেই থাকব এবং সব কিছুর মোকাবিলা করব। শিহাব ভাইয়া আমার সিদ্ধান্তকে সম্মান করলেন এবং বললেন, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। অন্যায় কখনো চিরকাল গোপন থাকতে পারে না। আমি জানি কিভাবে সঠিকভাবে আইনগতভাবে এগোতে হয়। তার কথায় আমার মনে নতুন সাহস ফিরে এলো। আমি বুঝতে পারলাম আমি একা নই। সেই দিন থেকেই আমার এক নতুন লড়াই শুরু হলো। বাইরে থেকে আমি আগের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ভেতরে আমি প্রস্তুত হচ্ছিলাম সত্যিটা প্রকাশ করার জন্য। আমি প্রমাণ সংগ্রহের চেষ্টা শুরু করলাম, যাতে সবার সামনে বাস্তব চিত্র পরিষ্কার হয়। আমার ভয় ধীরে ধীরে আত্মবিশ্বাসে পরিণত হচ্ছিল। আমি জানতাম সত্যের পথে হাঁটলে বিপদ আসবেই, কিন্তু এবার আমি থামব না। আমি প্রস্তুত ছিলাম আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য। শিহাব ভাইয়ার সাথে আলোচনার পর আমি মানসিকভাবে অনেকটাই দৃঢ় হয়ে উঠেছিলাম। তিনি আমাকে বোঝালেন যে আবেগ নয়, বরং বুদ্ধি দিয়েই এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে খালুজান নিজেই তার আচরণের সত্যিটা প্রকাশ করেন এবং আমরা সেটার প্রমাণ রাখতে পারি। শিহাব ভাইয়া একটি পরিকল্পনা দিলেন। তিনি বললেন, দেখো ফাইজা, মামা যদি আবার তোমাকে কথা বলার জন্য ডাকেন, তুমি তখন শান্তভাবে তার সাথে কথা বলবে, তবে প্রতিটি কথাই রেকর্ড করে রাখবে। এতে করে ভবিষ্যতে প্রমাণ থাকবে যে তুমি কোনো ভুল করনি, বরং সত্যের পথে ছিলে। প্রথমে আমি এই পরিকল্পনাটায় কিছুটা ভয় পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি এটা করতে পারবো না, কিন্তু শিহাব ভাইয়া আমাকে সাহস জোগালেন। তিনি বললেন, ভয় পেলে চলবে না ফাইজা, এটা তোমার আত্মসম্মানের লড়াই। অন্যায়কে প্রমাণের মাধ্যমে প্রতিরোধ করতে হয়। তার কথায় আমি সাহস পেলাম এবং রাজি হয়ে গেলাম। আমি জানতাম এটা আমার জন্য এক বড় পরীক্ষা, কিন্তু আমাকে এই পরীক্ষায় জয়ী হতেই হবে, নিজের মর্যাদা ও অন্য অনেক মেয়ের সুরক্ষার জন্য। পরিকল্পনা মতো আমি ধীরে ধীরে খালুজানের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলাম। আমি এমন আচরণ করছিলাম যেন আগের অস্বস্তি বা দূরত্বের কিছুই নেই। আমার এই পরিবর্তনে তিনি বেশ খুশি হলেন। হয়তো তিনি ভেবেছিলেন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। তিনি আমার প্রতি যত্নশীল আচরণ করতে লাগলেন। আমার ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ দিতে শুরু করলেন। বাইরে থেকে সব ঠিকঠাক দেখালো, আমি জানতাম আসলে কি করতে যাচ্ছি। আমার ভেতরে একটা পরিকল্পিত প্রস্তুতি চলছিল। অবশেষে সেই দিনটা এলো। একদিন রাতে খালুজান আমাকে ডেকে পাঠালেন। তার মুখে তখন অদ্ভুত এক উচ্ছ্বাস। আমি আগেই মোবাইলের রেকর্ডার অন করে রেখেছিলাম। তিনি বললেন, ফাইজা, আমি খুশি হয়েছি তোমাকে দেখে, তুমি খুব বুঝদার মেয়ে। আমি শান্ত গলায় বললাম, খালুজান, আপনি যা বলেছেন তা আমি শুনেছি। আমি আপনার পরিস্থিতিটা বুঝি, কিন্তু আমার ভবিষ্যৎ নিয়েও কিছু কথা বলার ছিল। আমার কথা শুনে তিনি আগ্রহ ভরে বললেন, বলো মা, তোমার কি কথা? আমি বললাম, আপনি যদি সত্যিই আমার মঙ্গল চান, তাহলে আমার ভবিষ্যৎটা সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিন। আপনি চাইলে
আমার নামে একটি ছোট বাড়ি লিখে দিতে পারেন বা কিছু অর্থ জমা রেখে দিতে পারেন যাতে আমার পড়াশোনা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়? আমার এই কথায় তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। মুখের হাসিটা মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বললেন, ফাইজা, আমি তো তোমার অভিভাবক। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু এসব বিষয় নিয়ে এখন কথা বলা ঠিক হবে না। আমি শান্তভাবে উত্তর দিলাম, আমি শুধু আমার ভবিষ্যতের নিশ্চয়তা চাইছি খালুজান। আপনি যদি সত্যি আমার কল্যাণ চান তাহলে এই অনুরোধে ভুল কিছু নেই। তিনি কিছুটা বিরক্ত স্বরে বললেন, আমি তোমার জন্য যা করেছি তা কি যথেষ্ট নয়? তুমি আমার প্রতি অবিশ্বাস দেখাচ্ছ? আমি বললাম, না খালুজান, আমি কৃতজ্ঞ, তবে আমি চাই আমাদের সম্পর্কটা যেন পরিষ্কার ও সম্মানজনক থাকে, কেউ যেন কোনো ভুল ধারণা না পায়। আমি জানতাম আমার কথা ও তার প্রতিক্রিয়া দুটোই রেকর্ড হচ্ছে, এটা আমার নিরাপত্তার প্রমাণ হবে। কথা শেষ হওয়ার পর আমি নিজের ঘরে ফিরে এলাম। আমার হাত পা হালকা কাঁপছিল, কিন্তু মনে স্বস্তি ছিল। আমি সাথে সাথেই শিহাব ভাইয়াকে ফোন করে সব জানালাম এবং রেকর্ডিংটা পাঠিয়ে দিলাম। তিনি শুনে বললেন, দারুণ কাজ করেছ ফাইজা, তুমি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতিটা সামলেছ। এখন আমাদের হাতে সঠিক প্রমাণ আছে, আমরা সময় মতো আইনি উপায়ে পদক্ষেপ নেব। তার কথায় আমার বুকটা হালকা হয়ে গেল। এতদিনের ভয় আর দুশ্চিন্তা যেন ধীরে ধীরে সরে যাচ্ছিল। আমি মনে মনে বললাম, সত্য ও সম্মানের লড়াইটা এখন শুরু হয়েছে, আমি পিছিয়ে যাব না। এখন আমি শুধু অপেক্ষা করছিলাম কখন সত্যটা সবার সামনে প্রকাশ পাবে, যাতে আর কেউ অন্যায়ের শিকার না হয়। শিহাব ভাইয়া রেকর্ডিংটা পাওয়ার পর এক মুহূর্তও দেরি করেননি। তিনি তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেন। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে ঘটনাটি পরিবারের ভেতরেই সমাধান করা হবে, কারণ বাইরে জানাজানি হলে পরিবারের সুনাম ক্ষুণ্ণ হতে পারে এবং খালাম্মার স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। শিহাব ভাইয়া আমাকে আশ্বস্ত করলেন যে বিষয়টি এমনভাবে সমাধান করা হবে যাতে আমি আমার মর্যাদা ও ন্যায্যতার স্বীকৃতি দুটোই পাই। পরের দিন বিকেলে শিহাব ভাইয়া তার আইনজীবী বন্ধুকে সঙ্গে নিয়ে বাসায় এলেন। তিনি খালুজানকে ড্রয়িং রুমে আসতে বললেন। খালুজান কিছুই বুঝতে পারছিলেন না, হয়তো ভেবেছিলেন এটি সাধারণ পারিবারিক আলাপ। খালাম্মাওকে হুইলচেয়ারে করে সেখানে আনা হলো। আমি এক কোণায় দাঁড়িয়েছিলাম, মনে ভয় কিন্তু মন দৃঢ়। শিহাব ভাইয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, মামা, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে এসেছি। তার কণ্ঠের সুরেই বোঝা যাচ্ছিল বিষয়টা গুরুতর। এরপর তিনি আমার মোবাইলে রেকর্ড করা অডিওটি সবার সামনে চালালেন। রেকর্ডটি শোনার সঙ্গে সঙ্গে খালুজানের মুখের ভাব পাল্টে গেল। তিনি নিস্তব্ধ হয়ে গেলেন, কপালে ঘাম জমতে শুরু করল। তিনি একবার আমার দিকে, একবার শিহাব ভাইয়ার দিকে তাকাচ্ছিলেন, যেন নিজেকে সামলাতে পারছেন না। রেকর্ড শেষ হওয়ার পর ঘরে একদম নীরবতা নেমে এলো। খালাম্মার চোখে অশ্রু, মুখে হতবাক নীরবতা। তিনি হয়তো ভাবছিলেন, এতদিন যাকে বিশ্বাস করেছেন তার ভেতরে এমন আচরণ কেমন করে সম্ভব। খালুজান হঠাৎ নিজেকে সামলে নিয়ে বললেন, এসব মিথ্যা, কেউ আমাকে ভুলভাবে উপস্থাপন করছে। কিন্তু তার এই অজুহাত কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হল না। তখন আইনজীবী শান্তভাবে বললেন, রিপন সাহেব, আপনার বিরুদ্ধে প্রমাণ স্পষ্ট। আমরা চাই না বিষয়টি আইনি পর্যায়ে যাক, কারণ পরিবারের সম্মান আমাদের কাছে বড়। তবে আপনি যদি নিজের ভুল স্বীকার করেন এবং সংশোধনের অঙ্গীকার করেন, তাহলে বিষয়টি এখানেই শেষ করা হবে। খালুজান তখন চুপ করে বসে পড়লেন, মুখ ঢেকে নীরবে বসে রইলেন। তার সেই মুহূর্তের অসহায় চেহারা দেখে আমার মনে কোনো প্রতিশোধের ইচ্ছা ছিল না, বরং এক ধরনের শান্ত উপলব্ধি হচ্ছিল। ন্যায়ের পথেই সাহসের জয় হয়। যে মানুষ একসময় নিজের দায়িত্ব ভুলভাবে নিয়েছিলেন, তিনি আজ নিজের কাজের পরিণতির মুখোমুখি হয়েছেন। শিহাব ভাইয়া তখন স্পষ্টভাবে কিছু শর্ত জানালেন। প্রথমত, খালুজানকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, তিনি আমার পড়াশোনার সমস্ত খরচ বহন করবেন যতদিন না আমি আত্মনির্ভর হই। তৃতীয়ত, তিনি প্রতি মাসে আমার পরিবারের ভরণ পোষণের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠাবেন। চতুর্থত, তিনি আমার সঙ্গে আর কোনো ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না।
এই শর্তগুলোর যে কোনো একটি ভঙ্গ করলে প্রমাণ আইনি ব্যবস্থায় হস্তান্তর করা হবে। খালুজানের মুখে তখনও আর কোনো কথা ছিল না। তিনি আমার সামনে এসে বিনীতভাবে ক্ষমা চাইলেন। খালাম্মা আমার দিকে তাকিয়ে ইশারায় কাছে ডাকলেন, আমার মাথায় হাত রেখে বললেন, তুমি সাহসী মেয়ে, অন্যায়ের সামনে মাথা নিচু করো না। সে আশীর্বাদে আমার মন হালকা হয়ে গেল। আমি অনুভব করলাম ন্যায়ের জয় সব সময় সম্ভব, যদি কেউ সাহস নিয়ে এগিয়ে যায়। এরপর থেকে খালুজান নিজের ঘরেই থাকতেন, কারো সঙ্গে অযথা কথা বলতেন না। শিহাব ভাইয়া ও খালাম্মা আমার সব দায়িত্ব নিলেন। ঘরটা আবার নিরাপদ লাগতে শুরু করল। আমি নতুন করে পড়াশোনায় মন দিলাম। আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম, কোনো মেয়েই দুর্বল নয় যদি সে নিজের ভেতরের শক্তিটাকে চিনতে পারে। আমার এই লড়াইটা ছিল আত্মসম্মান আর মানবিক ন্যায়ের জন্য, যা একদিন অন্য মেয়েদেরও সাহস যোগাবে। সেই ঘটনার পর বাড়ির পরিবেশে অনেক পরিবর্তন এসেছিল। খালুজান নিজের ভুল বুঝে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। তিনি সরাসরি আমার সঙ্গে কথা না বললেও শিহাব ভাইয়া ও খালাম্মার মাধ্যমে আমার খোঁজ খবর নিতেন। তার মধ্যে আমি এক ধরনের শান্ত পরিবর্তন দেখতে পেলাম। তিনি আগের চেয়ে অনেক বেশি সংযত ও বিনয়ী হয়ে উঠেছিলেন। হয়তো নিজের ভুলের অনুতাপ থেকেই তিনি এমন হয়ে গিয়েছিলেন। আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম অতীতকে পিছনে ফেলে নিজের পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়েই ভাবব। শিহাব ভাইয়া আমার জীবনে যেন এক আশ্রয়ের নাম হয়ে উঠেছিলেন। তিনি শুধু আমার পড়াশোনার পাশে দাঁড়াননি, আমার প্রতিটি সিদ্ধান্তে সাহস জুগিয়েছেন। তার কথা আর তার আন্তরিক সহানুভূতি আমাকে আগের দুঃখগুলো ভুলিয়ে দিত। অজান্তেই আমাদের বন্ধুত্বটা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসে গাঢ় হয়ে উঠেছিল। একদিন তিনি সরলভাবে জানালেন তিনি আমাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চান। তার এই প্রস্তাবে আমি অবাক হইনি, কারণ আমার মনেও তার প্রতি একই শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নিয়েছিল। শিহাব ভাইয়া প্রথমে খালাম্মার সাথে বিষয়টি নিয়ে কথা বললেন। খালাম্মা মন থেকে আমাদের সম্পর্ককে মেনে নিলেন। তিনি হাসিমুখে আমাদের দুজনকেই আশীর্বাদ করলেন। এরপর শিহাব ভাইয়া খালুজানের সাথে কথা বললেন। খালুজান এবার কোনো আপত্তি করলেন না, বরং শান্ত গলায় বললেন, ফাইজার মতো ভালো মেয়ে আমি চিনতে পারিনি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোমরা একসাথে সুখে থেকো, এটাই আমার শান্তি। তার কণ্ঠে ছিল অনুশোচনা আর চোখে ছিল শান্তি। কিছুদিন পর শিহাব ভাইয়া তার পরিবার নিয়ে আমাদের গ্রামের বাড়িতে গেলেন এবং আমার মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে আমার হাত চাইলেন। মা প্রথমে কিছুটা অবাক হলেও পরে খুশি হলেন। তিনি জানতেন শিহাব ভাইয়া দায়িত্ববান ও সৎ মানুষ। আমাদের বিয়েটা খুব আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন হল। খালুজানও উপস্থিত ছিলেন। তিনি আমার মায়ের হাতে কিছু অর্থ তুলে দিয়ে বলেছিলেন, এটা ফাইজার ভবিষ্যতের জন্য আমার ভালোবাসা ও অনুতাপের প্রতীক। তার কথায় আমি বুঝেছিলাম তিনি সত্যিই নিজেকে বদলে ফেলেছেন। বিয়ের পর আমি আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। শিহাব ভাইয়া ও তার পরিবার আমার এই সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্থন দিলেন। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নিজের পরিশ্রমে এবং পরিবারের সহযোগিতায় আমি ধীরে ধীরে আত্মনির্ভর হচ্ছি। এখন আমি আমার পরিবারের দায়িত্বও ভাগ করে নিতে পারি। ছোট ভাই বোনেরা ভালো স্কুলে পড়ে, মা নিশ্চিন্তে জীবন কাটাচ্ছেন। আমার জীবনটা যেন দুঃখের অন্ধকার থেকে আলোয় ভরা এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমি প্রায়ই খালাম্মার পাশে গিয়ে বসি। তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। তার চোখের ভাষায় আমি ভালোবাসা আর প্রশান্তি পড়তে পারি। তিনি আমাকে পেয়ে আনন্দে ভরে যান। খালু যেন এখন আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন। তার আচরণে আমি সত্যিকারের পিতৃসুলভ স্নেহ অনুভব করি। আমি বুঝেছি মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যদি নিজেকে বদলে ফেলে, সেটাই প্রকৃত প্রায়শ্চিত্ত। আমার জীবন হয়তো সহজ ছিল না, কিন্তু প্রতিটি কঠিন অভিজ্ঞতা আমাকে আরও শক্ত করেছে। আমি বিশ্বাস করি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও সততা, সাহস আর আত্মবিশ্বাস থাকলে জয় অবধারিত। আমার গল্পটা হয়তো অনেক মেয়েকে সাহস যোগাবে, অন্যায়ের মুখে নীরব না থেকে নিজের অধিকার ও সম্মানের পক্ষে দাঁড়াতে। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবন সব মুহূর্ত সমান হয় না। প্রতিটি মানুষকেই
কখনো না কখনো পরীক্ষার মুখোমুখি হতে হয়, কিন্তু ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। বিশেষ করে মেয়েদের উচিত নিজেদের আত্মসম্মান ও মর্যাদাকে সবচেয়ে বড় করে দেখা। কেউ যদি আপনার সীমারেখা অতিক্রম করতে চায় বা অন্যায় আচরণ করে, তার বিরুদ্ধে শান্তভাবে আইনের পথে এবং বুদ্ধিমত্তার সাথে প্রতিরোধ করে তুলুন। মনে রাখবেন, অন্যায়কে নীরবে সহ্য করা মানে তাকে উৎসাহ দেওয়া। তাই সচেতন হন, সাহসী হন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের ওপর বিশ্বাস রাখুন। সত্য, ন্যায় আর পরিশ্রমের পথেই একদিন সাফল্য আসবেই। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।